আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে খাদ্য শিকড় নিয়ে, খাদ্য জাল নিয়ে এবং এই যে বাস্তুতন্ত্র আছে, এই বাস্তুতন্ত্রে পুষ্টি এবং শক্তির যে প্রবাহ তা নিয়ে, তাছাড়াও শক্তি পিরামিড এবং যে ট্রপিক লেভেলগুলো আছে, ট্রপিক লেভেলের মধ্যে শক্তি সম্পর্কীয় যেসব আলোচনা আছে সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের আসল টপিকের দিকে। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে খাদ্য শিকল নিয়ে, যাকে আমরা বলি হচ্ছে ফুড চেইন। তাহলে এই খাদ্য শিকল বা ফুড চেইন আসলে কি? মূলত যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে এরপরে যে বিভিন্ন স্তরগুলো আছে, স্তরের খাদকের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকেই আমরা কিন্তু একসাথে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলি। মানে হচ্ছে এই যে খাদ্য থেকে উৎপন্ন যে শক্তি, সে উৎপাদকের মধ্যে যতটুকু ছিল, সে তারপর সেখান থেকে একের পর এক বিভিন্ন যে স্তরের খাদক আছে তাদের মধ্যে এই শক্তিটি প্রবাহ করছে। এই প্রভাবিত হওয়ার ফলে যে একটা সম্পূর্ণ লাইন আসে বা যে একটা সম্পূর্ণ চেইন আসে, সেই চেইনটাকে বা সেই প্রবাহটাকে আমরা কি বলি? বলি হচ্ছে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এখন এর যদি আমরা একটা উদাহরণ হিসেবে বলি, তাহলে আমরা বলতে পারবো, ধরো মাঠে সবুজ ঘাস হচ্ছে উৎপাদক। এই যে সবুজ ঘাস, কারণ কি? কারণ তারা হচ্ছে অটোট্রফ, তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। নিজেদের খাবার তৈরি করার জন্য তারা কিন্তু অন্য কোনো খাদ্যের উপর ডিপেন্ড করে না। তাহলে তারা হচ্ছে কি? তারা হচ্ছে উৎপাদক। এখন এই ঘাসকে খেয়ে কার নিজেদের জীবন রক্ষা করে? করে হচ্ছে ঘাস ফড়িং। তাহলে এই ঘাস ফড়িং সে ঘাসের অবশিষ্ট খায় এবং খাওয়ার ফলে তাকে কিন্তু আমরা প্রথম স্তরের খাদক বলি, কারণ সে কিন্তু ডিরেক্টলি এই যে উৎপাদক তাকে খাচ্ছে। তাহলে সে হচ্ছে প্রথম স্তরের খাদক, সে হচ্ছে ঘাস ফড়িং। তারপর এই ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে? গ্রহণ করে হচ্ছে ব্যাঙ। তাহলে ব্যাঙ কি হয়ে গেল? ব্যাঙ হয়ে গেল হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই ব্যাঙ তাহলে এই ঘাস ফড়িং, যে কিনা প্রথম স্তরের খাদক ছিল, তাকে খেয়েই নিজের জীবন ধারণ করছে। তারপর দেখা যায় এই যে ব্যাঙ আছে, এই ব্যাঙটাই কিন্তু আস্ত গিলে যায় কে? এই সাপ। তাহলে সাপ কি? সাপ কিন্তু এখানে হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তাহলে সাপ কিন্তু এই ব্যাঙটাকে খেয়ে, মানে দ্বিতীয় স্তরের যে খাদক তাকে খেয়েই নিজের জীবন ধারণ করছে। এখন ধরো যদি এই যে সাপটি আছে, এই সাপটি আকারে ছোট হয়, তাহলে দেখা যায় এর থেকে বড় যে সাপ আছে, সেই সাপটি কি করবে? তাহলে একে খেয়ে ফেলবে। তাহলে এই ছোট সাপটিকে খাচ্ছে কি? খাচ্ছে হচ্ছে এখানে একটু বড় সাপ, গুই সাপ। তাকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদ্য। তাহলে এখানে কি হলো দেখো, তাহলে এখানে কিন্তু প্রথমে উৎপাদকের যে শক্তি ছিল তার নিজের মধ্যে, সেটা ট্রান্সফার হলো কার কাছে? ফড়িং এর কাছে, যে হচ্ছে প্রথম স্তরের খাদক, যে হচ্ছে এই ঘাসকে খেয়ে নিজের জীবন বাঁচাচ্ছে। তারপর এই যে প্রথম স্তরের খাদক ফড়িং, ওর কাছে যে এনার্জিটা ছিল সেটা কে নিয়ে নিচ্ছে? সেটা কিন্তু এই যে ব্যাঙটা যখন ওকে খাচ্ছে, তখন কিন্তু তার মধ্যে কিঞ্চিত ট্রান্সফার হয়ে যাচ্ছে। একে আমরা কি বললাম? দ্বিতীয় স্তরের খাদক। তারপর যখন এই ব্যাঙকে ছোট সাপটি খাচ্ছে, যে কিনা তৃতীয় স্তরের খাদক, সে কিন্তু ওর থেকে যে এনার্জিটা ছিল সেটা ওর মধ্যে একটু ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং সবার শেষে এই সাপকে যখন খাচ্ছে, তখন কিন্তু এই যে গুই সাপটা, যে সাপটাকে খেয়ে ফেলতেছে সর্বোচ্চ খাদক হিসেবে, তার মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু দেখো, এই যে উৎপাদকের যে খাদ্য শক্তি ছিল তা কিন্তু ক্রমাগতভাবে প্রত্যেকটা স্তরে ট্রান্সফার হইলো। কিভাবে? উৎপাদকের এই ঘাস থেকে ট্রান্সফার হলো ফড়িং এ, ফড়িং থেকে ব্যাঙে, ব্যাঙ থেকে সাপে, সাপ যেটা ছোট আকৃতির তার থেকে গুই সাপে, যে ওর থেকে একটু বড় আকৃতির। তাহলে খাদ্য শৃঙ্খলটা কিন্তু এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, যে উৎপাদক থেকে শক্তি গেল প্রথম স্তরের খাদকে, প্রথম স্তরের খাদক থেকে শক্তি গেল দ্বিতীয় স্তরের খাদকে, দ্বিতীয় স্তর থেকে শক্তি গেল তৃতীয় স্তরের খাদকের কাছে, এবং তৃতীয় স্তরের খাদকের কাছে যে শক্তি ছিল সেটা গেল হচ্ছে সর্বোচ্চ স্তরের যে খাদক তার কাছে। তাহলে কিন্তু আমরা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল তার সম্পর্কে একটু বুঝে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধরনের যে বাস্তুতন্ত্র আছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল আমরা দেখতে পাই। যেমন হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল থাকতে পারে, তারপর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে এই তিনটা খাদ্য শৃঙ্খল নিয়ে। প্রথমে আমরা যদি কথা বলি হচ্ছে শিকারীজীবী যে খাদ্য শৃঙ্খল আছে তার সম্পর্কে, একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে প্রেডেটর ফুড চেইন। এখানে কি হয়, যে খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট এবং পর্যায়ক্রমে উপরের খাদকরা নিচের স্তরের খাদককে শিকার করে খায়, সেইরূপ খাদ্য শৃঙ্খলকে আমরা কি বলি? বলি হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। মানে এখানে হচ্ছে, এটা হচ্ছে এমন একটা খাদ্য শৃঙ্খল যেখানে একদম প্রথম স্তরের যে খাদক সে কিন্তু আকারে সবচেয়ে ছোট থাকে, এবং তারপর ক্রমাগত তার থেকে আকারে বড় যারা, তারা কি করে? তারা হচ্ছে এই নিচের ছোট যে স্তরের খাদকগুলো আছে তাদেরকে খেয়ে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। এবং এরূপ যে শিকল, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, প্রথমে দেখো এই যে ঘাস, যেটা হচ্ছে উৎপাদক,
এই ঘাসকে কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে ঘাস ফড়িং, সে হচ্ছে প্রথম স্তরের খাদ্য। এই প্রথম স্তরের খাদ্যকে কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে এই ব্যাঙ, সে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। তারপরে ব্যাঙকে কি খাচ্ছে? দেখো, ব্যাঙকে খাচ্ছে হচ্ছে সাপ, সে হচ্ছে তৃতীয় স্তরের খাদ্য। এবং সর্বশেষে এই সাপ যদি ছোট আকৃতির হয় তাহলে তাকে খাবে হচ্ছে আরেকটু বড় আকৃতির সাপ, তা হচ্ছে গুই সাপ, সে হচ্ছে সর্বোচ্চ খাদ্য। তাহলে কিন্তু আমরা এই যে খাদ্য শৃঙ্খলটি আছে তার সম্পর্কে জেনে নিলাম। এখানে আমরা কি দেখছি? প্রথমে ছিল ঘাস, সে হচ্ছে উৎপাদক। তারপরে হচ্ছে ফড়িং, যে কিনা প্রথম স্তরের খাদ্য। একে খেয়ে নিজের জীবন ধারণ করছে হচ্ছে ব্যাঙ, সে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। ব্যাঙকে খেয়ে নিজের জীবন ধারণ করছে হচ্ছে সাপ, সে হচ্ছে তৃতীয় স্তরের খাদ্য। এবং সর্বশেষে এই সাপকে খেয়ে নিজের জীবন ধারণ করছে হচ্ছে গুই সাপ, সে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদ্য। তাহলে দেখো এখানে কিন্তু সাইজও ক্রমাগতভাবে পরিবর্তন হচ্ছে। প্রথমে দেখো এই যে উৎপাদক আছে, এই উৎপাদক তো এনার্জি তৈরি করতেছে। তারপরে দেখো খাদকগুলোর যে সাইজ তা কিন্তু ক্রমাগতভাবে চেঞ্জ হচ্ছে। সবচেয়ে ছোট হচ্ছে ফড়িং, ফড়িং এর থেকে একটু বড় হচ্ছে ব্যাঙ, ব্যাঙ থেকে একটু বড় হচ্ছে সাপ, এবং সাপ থেকে আরেকটু বড় হচ্ছে গুই সাপ। এভাবেই কিন্তু তাদের আকৃতি পরিবর্তন হচ্ছে। তাহলে কিন্তু আমরা জেনে নিলাম কি সম্পর্কে? আমরা জেনে নিলাম হচ্ছে শিকারীজীবী যে খাদ্য শৃঙ্খল আছে তার সম্পর্কে। এবার আমরা জানবো হচ্ছে এর পরটা সম্পর্কে, যাকে আমরা বলি হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক ফুড চেইন। এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে পরজীবী উদ্ভিদ ও প্রাণীর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নিজের চেয়ে বড় আকৃতির বা আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। তাহলে কি হচ্ছে, এই যে পরজীবী উদ্ভিদ বা প্রাণী আছে এরা অধিকাংশই কি করে, তারা হচ্ছে নিজের আকৃতির থেকে বা নিজের আকারের থেকে বড় একটা পোষক দেহ সিলেক্ট করে এবং সেখান থেকেই তারা খাদ্য গ্রহণ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায় যে একটি পরজীবীর উপরে কিন্তু আরেক ধরনের ক্ষুদ্রতর যে পরজীবী আছে তার খাদ্য জন্য সে নির্ভরশীল থাকে। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, প্রথমে দেখো এই যে মানুষ আছে, এই মানুষকে কামড় দেয় কে? এই যে মশা, যাকে আমরা বলি অ্যাডিস মশা। এই অ্যাডিস মশা থেকে কিন্তু আমরা পাই হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তাহলে এই ডেঙ্গু ভাইরাসটা কিন্তু এখানে প্যারাসাইট, সে কিন্তু এই মানুষের মধ্যে একটা সময় থাকে, মশার মধ্যে একটা সময় থাকে। এই প্যারাসাইটটা কি করে, প্রথমে হচ্ছে ধরো মশার মধ্যে যায় কেন, তার হচ্ছে যৌন যে জনন তা করার জন্য। যৌন জননের পর যখন সে ক্যাপেবল তখন হচ্ছে এই মশাটা কি করে, মানুষকে কামড় দেয়। মানুষকে কামড় দিলে এই ডেঙ্গু প্যারাসাইটটা মানুষের মধ্যে চলে যায়, মানুষের মধ্যে চলে গিয়ে কিন্তু মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে, এবং সেখান থেকে তারা কি করে, তারা হচ্ছে অনেক নিউট্রিয়েন্টস নেয় বা বিভিন্ন ধরনের উপাদান নেয়, তারা হচ্ছে অনেক বেশি পরিপুষ্ট হয়ে যায়। পরিপুষ্ট যখন হয়ে যায় তখন যদি এই মশার থেকে আবার কামড় দেয়, ওই পরিপুষ্ট যে আকৃতি হিসেবে তারা আসলো তারা কিন্তু মশার মধ্যে এসে আবার তারা যৌন মিলনের জন্য এখানে আসে। তাহলে কি হচ্ছে, একটা কমপ্লিট সাইকেল তারা তৈরি করতেছে। তারা হচ্ছে প্রথমে এই যে মশার গায়ে ছিল সেখানে হচ্ছে যৌন মিলন করে হচ্ছে তাদের অবশিষ্ট যে অংশটা তৈরি করার পর যখন মশা মানুষকে কামড় দিচ্ছে, মানুষের গায়ে থেকে তারা কি করছে, তারা হচ্ছে পুষ্টি নিচ্ছে। পুষ্টি নিয়ে তারা যখন পরিপুষ্ট হচ্ছে তখন মশা যখন মানুষকে আবার কামড় দেয় তখন কিন্তু তারা আবার মশার মধ্যে চলে যাচ্ছে। তাহলে কিন্তু তারা সাইকেলিক ওয়েতে এই যে মানুষ এবং মশার মধ্যে বিস্তার লাভ করছে। কে লাভ করছে? লাভ করছে হচ্ছে এই ডেঙ্গু ভাইরাসটি। তাহলে এই ডেঙ্গু ভাইরাসটি হচ্ছে এখানে প্যারাসাইট, যে কিনা মানুষ এবং মশা উভয়ের মধ্যে নিজের জীবন বিস্তার করছে, নিজে বেঁচে থাকার জন্য, নিজের খাদ্যের জন্য। তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যাপারটা বুঝে নিলাম। আবার কিন্তু দেখো এই মশা আবার মানুষকে কামড়ায় কিন্তু সে কিন্তু রক্তও পাচ্ছে। তাহলে কি হচ্ছে, মানুষের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে মশা, এই মশার উপর ডিপেন্ড করতেছে হচ্ছে এই ডেঙ্গু ভাইরাস তার জীবনের একটা ধাপের জন্য। কিন্তু এই ডেঙ্গু ভাইরাস কিন্তু মানুষের উপর ডিপেন্ড করে তার জীবনের একটা ধাপের জন্য। তাহলে কিন্তু ব্যাপারটা আরেকবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখন এখানে উল্লেখ্যটা ব্যাপারটা কি দেখো, এখানে মানব দেহে রক্ত শোষণকারী স্ত্রী এডিস মশা নিজেই সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না। ঠিক আছে, লাভ করে কে? লাভ করে হচ্ছে তার গর্ভস্থ ডিমগুলো বিকাশের কাজে লাগায়। তাহলে কিন্তু সে কিন্তু নিজের জন্য এটা কাজে লাগাচ্ছে না, কাজে লাগাচ্ছে কার জন্য? তার গর্ভস্থে যে ডিমগুলো আছে এই ডিমগুলো বিকাশের জন্য সে কাজে লাগাচ্ছে। তাহলে কিন্তু পরজীবী যে খাদ্য শৃঙ্খল তার সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে মৃতজীবী যে খাদ্য শৃঙ্খল বা স্যাপ্রোফাইটিক ফুড চেইন এটা সম্পর্কে। এখন দেখো এই ব্যাপারটা কি, এখানে হচ্ছে জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত হয় তবে সেরূপ খাদ্য শৃঙ্খলকে আমরা মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলি। এখন যদি একটা উদাহরণ দিই, ধরো এখানে একটা জীবের মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি, এই মৃতদেহের উপর ধরো ছত্রাক জন্মালো, এই ছত্রাককে আবার কে খাচ্ছে? এই যে দেখো কেঁচো খাচ্ছে। তাহলে কি হলো দেখো, এখানে কিন্তু মৃতদেহ থেকেই বিভিন্ন খাদ্য স্তর তৈরি হয়ে গেল। তাহলে যেই শৃঙ্খলে এই যে মৃতদেহ থেকে একটা খাদ্য শৃঙ্খল শুরু হয় এবং তা একাধিক স্তরে, দেখো এখানে মৃতদেহর পর যে স্তর তা হচ্ছে ছত্রাক এবং ছত্রাকের পর যে স্তর তা হচ্ছে কেঁচো। এই যে একটা খাদ্য শৃঙ্খলে তারা বিন্যস্ত হয়ে গেল, এই শৃঙ্খলটাকে আমরা কি বলবো? বলবো হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল।
তবে আমরা জেনে নিলাম মৃতজীবী খাদ্য শৃঙ্খল সম্পর্কে। এবার আমরা জেনে নিব হচ্ছে খাদ্য জাল সম্পর্কে। এখন দেখো, এই যে আমরা বাস্তুতন্ত্রের এত কথা বলছি, এই বাস্তুতন্ত্রের খাদ্য শিকলের একই খাদক বিভিন্ন স্তরে কিন্তু স্থান পেতে পারে এবং এভাবেই কিন্তু বেশ কয়েকটি খাদ্য শিকল একত্রে তৈরি করে কি একটি জালের মতো গঠন তৈরি করে। এই যে বেশ কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে একটি জালের মতো গঠন তৈরি করছে, একে আমরা বলি হচ্ছে খাদ্য জাল। এখন যদি তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাতে চাই, প্রথমে যদি আমি সবগুলো ব্যাপার এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, যেমন শৈবাল, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। এখন দেখো, এই শৈবালকে খেয়ে বাঁচতেছে হচ্ছে এই জুওপ্লাঙ্কটন। এই জুওপ্লাঙ্কটনকে খেয়ে কিন্তু বড় মাছ বাঁচতে পারে, আবার এই বড় মাছটাকে খেয়ে ফেলতে পারে কি বাজ পাখি। কিন্তু শুধু কি এইটাই একটা শৃঙ্খল হতে পারে? না, এখানে কিন্তু আরেকটা শৃঙ্খল হতে পারে। যেমন শৈবালকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ, এই ছোট মাছকে খাচ্ছে হচ্ছে এই বাজ পাখি। তাছাড়াও এই শৈবালকে খাচ্ছে হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন, এই জুওপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ, তারপর এই ছোট মাছকে খাচ্ছে হচ্ছে বাজ পাখি। তো আমরা মোট 5টা খাদ্য শৃঙ্খল পেলাম। প্রথমে দেখো, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি। এই যে শৈবাল, তারপর আসে ছোট মাছ, তারপর হচ্ছে এই যে বাজ পাখি। দ্বিতীয়ত আমরা কি পেলাম? এই দেখো, শৈবাল, জুওপ্ল্যাঙ্কটন, বড় মাছ, তারপর বাজ পাখি। তারপর আমরা কি পেলাম? তারপর আমরা পেলাম হচ্ছে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, এই বড় মাছকে খেলো হচ্ছে বাজ পাখি। তাছাড়া আমরা আরেকটা পেলাম কি শৈবাল, জুওপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন খেলো হচ্ছে ছোট মাছ, ছোট মাছটাকে খেলো হচ্ছে বড় মাছ, এই বড় মাছকে খেলো হচ্ছে বাজ পাখি। এবং সর্বশেষে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে শৈবাল, জুওপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বাজ পাখি। তাহলে কিন্তু আমরা এই মাত্র 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি জীবের মাধ্যমে কিন্তু আমরা এখানে 5টি খাদ্য শৃঙ্খল পেয়ে গেলাম। এবং এই সম্পূর্ণ যে 5টি যে খাদ্য শৃঙ্খল আমরা পেলাম, খাদ্য শৃঙ্খল কিন্তু দেখো একটা জালের সৃষ্টি করে দিয়েছে। এবং একই জীব বা একই খাদক কিন্তু বিভিন্ন স্তরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনই বিভিন্ন স্তরে থাকতে পারে। তাহলে এই ছবি থেকেই কিন্তু আমরা বুঝে গেলাম যে খাদ্য শৃঙ্খলে একই খাদক কিন্তু বিভিন্ন স্তরে স্থান পেতে পারে। তবে তোমাদের বইয়ে একটা বনভূমির বাস্তুতন্ত্রের খাদ্যজাল দেওয়া আছে, যেটা হচ্ছে তোমাদেরকে বলেছে সলভ করে দেওয়ার জন্য, কিন্তু সলভ করে দেওয়া নেই। তাহলে চলো আমরা এখনই এই ব্যাপারটা সলভ করে নিই। প্রথমে যদি আমরা এখানে সবগুলো মার্ক করে নিই, তারপর যদি আমরা সুন্দর মতো এখানে খাদ্য শৃঙ্খল বলে নিই, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে এখানে আসলে কয়টা খাদ্য শৃঙ্খল আছে এবং কে কার সাথে রিলেটেড এবং কে কোন স্তরে বিন্যস্ত আছে। তাহলে দেখো, সবগুলো মার্কিং আমরা করে নিলাম। প্রথমে যদি আমরা বলি, এখানে কিন্তু টোটাল 8টা খাদ্য শৃঙ্খল আছে। প্রথমটা নিয়ে আমরা কথা বলি। প্রথমে হচ্ছে সবুজ উদ্ভিদ, পোকা, ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে হচ্ছে ময়ূর। তাহলে প্রথম হচ্ছে এই যে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে এই যে পোকাটি, সে। এই পোকাটিকে খাচ্ছে হচ্ছে এই ব্যাঙটি, এই ব্যাঙটিকে খাচ্ছে হচ্ছে এই সাপটি, এই সাপটিকে কি খাচ্ছে? এই সাপটিকে খাচ্ছে হচ্ছে একদম শেষে এই ময়ূরটি। তবে এটা ছিল হচ্ছে প্রথম যে খাদ্য শৃঙ্খল সেটি। তারপরে দ্বিতীয় খাদ্য শৃঙ্খলের দিকে যাই। তৃতীয় খাদ্য শৃঙ্খলে আসে হচ্ছে প্রথমে এই যে সবুজ উদ্ভিদ আছে সেটি, এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে এই শামুকটি, এই শামুকটিকে খাচ্ছে হচ্ছে এই সাপটি, এই সাপটিকে আবার খাচ্ছে হচ্ছে এই ময়ূরটি। তৃতীয়তে আসে হচ্ছে সবুজ উদ্ভিদ, এই যে সবুজ উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে এই পোকাটি, এই পোকাটিকে খাচ্ছে হচ্ছে এই ব্যাঙটি, আবার এই ব্যাঙটিকে খাচ্ছে খাচ্ছে হচ্ছে এই যে বাঘটি। তাহলে কিন্তু আমরা 3টা খাদ্য শৃঙ্খল এখনই পেয়ে গেলাম। তারপর দেখো, এখানে কিন্তু 4 নম্বর খাদ্য শৃঙ্খলে কি আছে। 4 নম্বর খাদ্য শৃঙ্খলে কিন্তু এই যে সবুজ যে উদ্ভিদ সেটি, এই সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে এই হরিণটি, এই হরিণটিকে খাচ্ছে হচ্ছে এই বাঘটি। তারপর 5 নম্বর খাদ্য শৃঙ্খল। 5 নম্বর খাদ্য শৃঙ্খলে আসে কিন্তু আবার এই সবুজ উদ্ভিদটি। কারণ কি, সবুজ উদ্ভিদটি সবার ক্ষেত্রে কিন্তু প্রথমে আসছে, কারণ এই সবুজ উদ্ভিদ কিন্তু উৎপাদক, যার থেকে মূলত এই এনার্জি যেটা আছে বা শক্তি যেটা আছে সেটা অরিজিনেট হয় বা তৈরি হয়। তারপর এই যে সবুজ উদ্ভিদ আছে, এই সবুজ উদ্ভিদে খাচ্ছে কে? খাচ্ছে হচ্ছে এই হরিণটি, এই হরিণটিকে খাচ্ছে হচ্ছে এই যে মানুষ আছে মানুষটি, এই মানুষটিকে খাচ্ছে, এই মানুষটিকে খাচ্ছে হচ্ছে এই যে গুইসাপটি আছে এই গুইসাপটি। তবে কিন্তু ইতিমধ্যে আমরা 8টির মধ্যে 5টি খাদ্য শৃঙ্খল পেয়ে গেলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে 6 নম্বর খাদ্য শৃঙ্খল নিয়ে। 6 নম্বর খাদ্য শৃঙ্খলে দেখো, এই যে সবুজ উদ্ভিদকে খাচ্ছে হচ্ছে আবার এই হরিণটি, এই হরিণটিকে খাচ্ছে হচ্ছে এই মানুষটি, এই মানুষটিকে কিন্তু এই বাঘটি খেয়ে ফেলতে পারে। দেখো এই যে। তারপর আসে হচ্ছে 7 নম্বর খাদ্য শৃঙ্খল। 7 নম্বর খাদ্য শৃঙ্খলে কি আসে? 7 নম্বর খাদ্য শৃঙ্খল হচ্ছে আবার এই সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ দিয়ে খাচ্ছে কে? খাচ্ছে হচ্ছে এই যে খরগোশটি আছে খরগোশটি, এই খরগোশটিকে খাচ্ছে হচ্ছে এই মানুষটি, এই মানুষটিকে খেয়ে ফেলছে কে? খেয়ে ফেলছে হচ্ছে এই যে গুইসাপটি আছে এই গুইসাপটি।
এবং সবার শেষে যে খাদ্য শৃঙ্খল সেখানে কি আসে দেখো, সেখানে হচ্ছে এই যে সবুজ উদ্ভিদটি একে খাচ্ছে হচ্ছে এই খরগোশটি, এই খরগোশটি খাচ্ছে হচ্ছে এই মানুষটি, এই মানুষটি খেয়ে ফেলছে হচ্ছে এই যে বাঘটি। তাহলে কিন্তু আমরা এই যে ছবিটি দেওয়া ছিল তোমাদের বইতে সেখান থেকেই 8টা খাদ্য শৃঙ্খল বের করে ফেললাম। এবং দেখো এখানে কিন্তু একই জীব বা একই যে খাদক সে কিন্তু বিভিন্ন স্তরে থাকতে পারে, এবং দেখো তারা কিন্তু একটা সম্পূর্ণ জালের সৃষ্টি করেছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে বাস্তুতন্ত্রের যে খাদ্য শিকলগুলো আছে এই খাদ্য শিকলের ক্ষেত্রে একই খাদক কিন্তু বিভিন্ন স্তরে স্থান পেতে পারে, এবং এভাবেই যখন বেশ কয়েকটি খাদ্য শৃঙ্খলে যে একত্রে তৈরি হয়ে যায় এই সম্পূর্ণটি কিন্তু একটি জালের মতো গঠন সৃষ্টি করে, সেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ। এবং তাই আমরা একে কি বলি, তাই আমরা একে বলি হচ্ছে খাদ্য জাল বা ফুড ওয়েভ। আশা করি তোমরা খাদ্য জাল বা ফুড ওয়েভ ব্যাপারটা সুন্দর মতো বুঝে গিয়েছো। তাহলে এখন আমরা কথা বলবো হচ্ছে নেক্সট টপিকটি নিয়ে, যেটি হচ্ছে বাস্তুতন্ত্রের যে পুষ্টি প্রবাহ আছে তা সম্পর্কে। প্রথমে এখানে দেখো, এখানে প্রথমে সূর্য আছে, তারপরে উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, বিয়োজক। এখন কি হচ্ছে, এখন হচ্ছে ক্রমাগতভাবে এই যে উৎপাদক মানে যে উদ্ভিদ আছে সে কিন্তু অজৈব বস্তু গ্রহণ করে, মানে এই যে সূর্য আলো গ্রহণ করে সারক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের যে খাদ্য সেটা তৈরি করতেছে। তৈরি করার পর উদ্ভিদ যে খাদ্যটি তৈরি করে তার কিন্তু কিছুটা অংশ সে নিজের জন্য মানে নিজের শাসনের জন্য ব্যয় করে। ব্যয় করার পর তার মধ্যে কিন্তু অবশিষ্ট যে পুষ্টি তা রয়ে যাচ্ছে। তারপর এই উৎপাদককে যখন এই তৃণভোজী গ্রহণ করতেছে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ পুষ্টিটা আসতেছে না, কারণ সে যতটুকু পুষ্টি তৈরি করছিল তার নিজের জন্য কিছুটা ব্যয় হয়ে গেছে। তাহলে বাকি যতটুকু ছিল ততটুকু তৃণভোজীর কাছে যাচ্ছে। এই তৃণভোজীরও কিন্তু আবার শাসনের ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে যায় এবং তার মধ্যে অবশিষ্ট যে পুষ্টি তা রয়ে যাচ্ছে। তারপরে তৃণভোজীকে যখন মাংসাশী গ্রহণ করে তখন এই মাংসাশী কিন্তু সম্পূর্ণ পুষ্টি পাচ্ছে না, কারণ তৃণভোজীর নিজের কাজে মানে নিজের শাসনের কাজেও কিন্তু কিছুটা পুষ্টি ব্যয় হয়ে গেছে। তাহলে ওর মধ্যে যতটুকু অবশিষ্ট ছিল ততটুকু পাচ্ছে হচ্ছে মাংসাশী। এখন যখন এই উৎপাদক, তৃণভোজী এবং মাংসাশী তিনজনই মারা যাচ্ছে বা মৃত্যুবরণ করছে তখন কিন্তু এই বিয়োজক ওদের উপর কাজ করতেছে, কাজ করে ওদের থেকে কিন্তু খাদ্য গ্রহণ করতেছে, খাদ্য গ্রহণ করে কিন্তু অনেক বেশি পুষ্টি তৈরি করতেছে। কিন্তু তখনও কিন্তু তার নিজের কাজে সে কিন্তু পুষ্টি ব্যয় করে, মানে নিজের জন্য তার কিছু পুষ্টি ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার পর কিন্তু এই বিয়োজক আবার যখন এই তিনজন থেকে খাদ্য গ্রহণ করে এই তিনজনকে পচাচ্ছে তখন কিন্তু সেটা পুষ্টির ভান্ডার তৈরি করে দিচ্ছে। আবার এই পুষ্টির ভান্ডার যেখানে হচ্ছে জৈব অজৈব পদার্থ আছে সেগুলো কে ব্যবহার করে, এই উৎপাদক ব্যবহার করে। তাহলে কিন্তু এভাবেই সাইকেলটা চলতেছে। প্রথমে উৎপাদক কিছু পুষ্টি তৈরি করে যা তৃণভোজীর কাছে যায়, তৃণভোজীর কাছে যে পুষ্টিটুকু আছে সেটা আবার যায় হচ্ছে মাংসাশীর কাছে। কিন্তু এই যে যেতে যেতে কিন্তু ক্রমান্বয় ভাবে তাদের পুষ্টি ধীরে ধীরে কমতেছে। কমতে কমতে দেখো যখন এই তিনজন মারা যাচ্ছে তখন বিয়োজক এদের থেকে পুষ্টি নেয়। পুষ্টি নেওয়ার ফলে কিন্তু তার নিজেরও কিছু শক্তির ক্ষয় হয়, এই যে শাসনের কাজে ক্ষয় হওয়ার ফলেও কিন্তু সে এই তিনজনকে ব্যবহার করে কিন্তু একটা পুষ্টির ভান্ডার তৈরি করে। এই পুষ্টির ভান্ডার থেকে কিন্তু আবার যে উৎপাদক আছে সে নিজের যে সারক সংশ্লেষণ প্রক্রিয়া তার জন্য ব্যবহার করে। তাহলে এভাবেই কিন্তু যে পুষ্টির যে প্রবাহ তা চলতেছে। তাহলে আশা করি এই যে বাস্তুতন্ত্রের পুষ্টির যে প্রবাহ এবং শক্তির যে প্রবাহ তা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো এবং এখানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা কথা বলবো হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির যে প্রবাহ তা নিয়ে। প্রথমেই দেখো এই যে একটা বাস্তুতন্ত্রের কথা আমরা বলি, বাস্তুতন্ত্রের প্রধান যে শক্তির উৎস তা কিন্তু সূর্য থেকে আসে, কারণ সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তার বড়জোর কিন্তু 1% সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ যে উদ্ভিদগুলো আছে তা ব্যবহার করে থাকে। তবে বাস্তুতন্ত্রের পরবর্তী যে ধাপগুলোর জন্য প্রাথমিকভাবে শর্করায় আলো ও তাপ শক্তি কিন্তু রাসায়নিক শক্তি হিসাবে মজুদ করে থাকে, এবং বিভিন্ন প্রকার যে খাদ্য শিকল আছে এই খাদ্য শিকলের মাধ্যমে কিন্তু উদ্ভিদের জমা হওয়া যে শক্তি তা কিন্তু বিভিন্ন যে খাদ্য স্তরগুলো আমরা জানি সেই খাদ্য স্তরগুলোতে কি হয় পৌঁছে যায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় বিয়োজকের কাজের ফলে কিন্তু সকল যে শক্তি তা আবার পরিবেশে ফিরে আসে। তাহলে দেখো প্রথমে এই যে সূর্য আছে, এই সূর্য থেকে কিন্তু এই যে সূর্য আলো নিচ্ছে, সূর্য আলো নিয়ে কিন্তু সারক সংশ্লেষণ প্রক্রিয়া এই যে উৎপাদক মানে সবুজ যে উদ্ভিদ আছে সে কিন্তু খাদ্য ব্যবহার করতেছে। এই সূর্য আলো থেকে কিন্তু মাত্র 1%, যদি আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিই, মাত্র 1% ব্যবহার হয়। এবং তারপর দেখো এই যে শক্তিটা তারা ব্যবহার করলে এটাতে কি করে, এরা যে তাদের খাদ্য তৈরি করলো মানে শর্করা সেটা কিন্তু তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি হিসেবে কিন্তু ওর গায়ে মজুদ থাকতেছে। তারপর ওকে গ্রহণ করে হচ্ছে তৃণভোজী মানে প্রথম স্তরের খাদ্য, এবং তার মধ্যে কিন্তু সম্পূর্ণ শক্তিটা যায় না, কারণ
উৎপাদকের নিজের কাজেও কিন্তু কিছুটা শক্তি ব্যয় হয়ে যায়, তাহলে অবশিষ্ট শক্তি তার কাছে যাচ্ছে। যাওয়ার পর এই যে তৃণভোজীটি আছে একে খাওয়া হচ্ছে মাংসাশী এই দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে খাওয়ার পর কি হচ্ছে, ওর মধ্যে শক্তিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। যাওয়ার পর একদম শেষে যখন মারা যাচ্ছে এই তিনটি, তখন কিন্তু এদের উপর কাজ করতেছে হচ্ছে বিয়োজক। তাহলে টোটাল যে এনার্জিটা ছিল ওদের কাছে এই সম্পূর্ণটাই কিন্তু এই বিয়োজক যখন ওদের উপর কাজ করতেছে আবার কিন্তু এনভায়রনমেন্টে ফিরে যাচ্ছে। তাহলে কি করতেছে, এই যে পুষ্টি বা শক্তিটা আছে সেটা তখন আবার শুরু করে কি এই উৎপাদকে ব্যবহার করা শুরু করে। সে সূর্যালো থেকেও নেয় এবং যে জৈব অজৈব পুষ্টি তৈরি করে দেয় এই যে বিয়োজকটি সেটাও নেয়। তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ যে শক্তিটি আছে শেষ পর্যায়ে বিয়োজকের কাজের ফলে কিন্তু এই সকল যে শক্তি তা আবার পুনরায় পরিবেশে ফিরে আসে, মানে কোনো ধরনের শক্তি কিন্তু হারায় যাচ্ছে না। আশা করি এই যে বাস্তুতন্ত্রের যে শক্তির প্রবাহ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যে বিয়োজকের কাছ থেকে কিন্তু আবার যে উৎপাদক আছে সে শক্তিটি পাচ্ছে। তাহলে আবার যদি তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, সূর্য থেকে শক্তি নেয় হচ্ছে উৎপাদক, উৎপাদককে খেয়ে শক্তি পায় হচ্ছে তৃণভোজী, তৃণভোজীকে খেয়ে শক্তি পায় হচ্ছে মাংসাশী, এই তিনজনই মারা গেলে এদের উপর কাজ করে হচ্ছে বিয়োজক, বিয়োজক এদের থেকে পুষ্টিগুলো আলাদা করে নেয়, শক্তিগুলো আলাদা করে নেয়, সেটা আবার পুনরায় তারা উৎপাদকের কাছে পৌঁছে দেয়। এভাবেই কিন্তু কন্টিনিউয়াস এই সাইকেলটা চলতেই আছে এভাবে। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে। এখন আমরা কথা বলবো হচ্ছে এই যে বাস্তুতন্ত্রের যেই শক্তির প্রবাহ আছে এখানে কিন্তু সকল যে শক্তি শিকল তোমরা দেখছো এখানে কিন্তু প্রত্যেকটা স্তরে অনেক শক্তির অপচয় হয়। কারণ উৎপাদকের যে সবুজ উদ্ভিদ তার থেকে তৃণভোজী প্রাণী যতটা শক্তি গ্রহণ করে তা তার নিজের শরীরে ততটা শক্তি জমা হয় না। কারণ কি, কারণ আবার দ্বিতীয় স্তরের খাদক তৃণভোজী প্রাণীর দেহ থেকে যেই পরিমাণ পুষ্টির দ্রব্য গ্রহণ করে তা কিন্তু নিজের দেহের পরিমাণ পুষ্টিতে পৌঁছায় না, কিছুটা জড় পরিবেশে মুক্ত হয়। এভাবেই দেখা যায় এক জীব থেকে আরেক যে জীব আছে জীবের খাদ্য শক্তির স্থানান্তরের সময় বেশ কিছু যে শক্তি আছে তা বাস্তুতন্ত্রের সাধারণ নিয়মে এই তন্ত্রের বাইরে চলে যায়। এবং এই কারণেই কিন্তু খাদ্য শৃঙ্খলের যে খাদ্য স্তরের সংখ্যা যত কমানো হয় শক্তির অপচয় কিন্তু ততই কম হয়। কারণ হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খলের স্তর যত কমবে ততই কিন্তু তুমি শক্তি অপচয়টা কমাইতে পারবা। যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, প্রথমে দেখো একটি উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদ থেকে হচ্ছে তৃণভোজী, তারপরে হচ্ছে মাংসাশী, তারপরে হচ্ছে বিয়োজক। এখানে এই যাওয়ার পথে মানে তোমার এনার্জি যতটুকু না লস হবে, তোমার যদি খাদ্য শৃঙ্খলটা আরো বড় হয় যেমন হচ্ছে উদ্ভিদ, তারপর হচ্ছে তৃণভোজী, তারপর হচ্ছে মাংসাশী 1, তারপর হচ্ছে মাংসাশী 2, তারপর হচ্ছে মাংসাশী 3, তারপর হচ্ছে বিয়োজক, তাহলে তোমার দেখো খাদ্য শৃঙ্খলটা কিন্তু বড় হয়ে গেছে। খাদ্য শৃঙ্খলটা বড় হওয়ার কারণে কিন্তু এখানে ওর থেকে এনার্জি যাওয়ার সময় একটু এনার্জি কমে যাবে, ওর থেকে ওর যাওয়ার সময় একটু এনার্জি কমবে, ওর থেকে যাওয়ার সময় আরো কমবে, ওর থেকে যাওয়ার সময় আরো কমবে, ওর থেকে যাওয়ার সময় আরো কমে যাবে। তাহলে কিন্তু এখানে এনার্জি যে লসটা সেটা কিন্তু আরো বেশি। এখান থেকে এখানে খালি 4টা স্তর, মানে এনার্জি লস যদি 10 করেও হয় 100 থেকে 10 গেলে এখানে 90 হবে, 90 থেকে 10 গেলে এখানে 80 হবে, 80 থেকে 10 গেলে এখানে কত হবে 70 হবে, মানে এনার্জি লস টোটাল 30 হবে। কিন্তু এখানে দেখো আরো বেশি, এখানে যদি 100 হয় এখানে হবে 90, এখানে 90 হলে এখানে হবে 80, এখানে 80 হলে এখানে হবে 70, এখানে 70 হলে এখানে হবে 60, এখানে 60 হলে এখানে এনার্জি হবে 50। তাহলে দেখো এখানে কিন্তু 50% লস হয়ে গেল, কিন্তু এখানে মাত্র 30% লস হলো। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তর যত কম হবে এই যে শক্তির অপচয় ততই কিন্তু কম হবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে ট্রপিক যে লেভেলগুলো আছে ট্রপিক লেভেলে শক্তির সম্পর্ক সম্পর্কে। এখন দেখো এই যে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি যে স্তরের কথা বলি আমরা, এই প্রত্যেকটি স্তরে কিন্তু একটা ট্রপিক লেভেল। তবে সেই হিসাবেই কিন্তু এই যে উৎপাদক আছে মানে হচ্ছে এই যে ঘাস, তারপর প্রথম স্তরের যে খাদক মানে হচ্ছে এই যে ঘাস ফড়িং, তারপর দ্বিতীয় স্তরের যে খাদক মানে হচ্ছে এই যে ব্যাঙ, এবং তৃতীয় স্তরের যে খাদক এবং চূড়ান্ত স্তরের যে খাদকগুলো আছে এই সবগুলোই কিন্তু এক একটা ট্রপিক লেভেল। তবে এই যে বাস্তুতন্ত্র আছে বাস্তুতন্ত্রে এই যে উৎপাদক আছে সে কিন্তু প্রথম বা সর্বনিম্ন যে ট্রপিক লেভেল তার কি করে তার প্রতিনিধিত্ব করে, এবং তৃণভোজী খাদক অর্থাৎ প্রথম স্তরের খাদক দ্বিতীয় ট্রপিক লেভেলে প্রতিনিধিত্ব করে। এভাবে নিম্ন স্তরের মাংসাশী প্রাণী তৃতীয় স্তরের লেভেল এবং সর্বোচ্চ পর্যায়ে মাংসাশী প্রাণী সর্বোচ্চ ট্রপিক লেভেলে প্রতিনিধিত্ব করে যাচ্ছে। এবং যে কোনো খাদ্য শিকলের উৎপাদক বা সর্বনিম্ন ট্রপিক লেভেলের সূর্য থেকে শক্তি সংগৃহীত হয়, মানে এই যে ঘাস আছে বা উৎপাদক সে কিন্তু সূর্য থেকে এই যে এনার্জিটা আছে বা শক্তিটা আছে তা গ্রহণ করে, এবং তাই কিন্তু পরবর্তী প্রত্যেকটি ট্রপিক লেভেলে তার কিছু অংশ তাপ হিসাবে বেরিয়ে যায়। এজন্যই দেখা যায় উৎপাদকের যে পরিমাণ শক্তি সূর্য থেকে গ্রহণ করে তা কিন্তু দ্বিতীয় ট্রপিক লেভেলে এসে কমে যায়। ও যতটুকু শক্তি সূর্য থেকে নিবে তার কিন্তু কিছুটা তাপ হয়ে বাইরে চলে যাচ্ছে, মানে পরিবাহে চলে যাচ্ছে, তাহলে তার থেকে কিন্তু সম্পূর্ণ যে শক্তি
তা কিন্তু এই ঘাস ফড়িংয়ে বা প্রথম স্তরের যে খাদক বা নেক্সট যে ট্রপিক লেভেল তার কাছে যাচ্ছে না। এবং এভাবেই কিন্তু দেখা যায় যে হচ্ছে তৃতীয় বা সর্বোচ্চ যে ট্রপিক লেভেলে এসে শক্তির পরিমাণ আরো কমে যায়, মানে ক্রমাগতভাবে কিন্তু এই শক্তির পরিমাণটা কমে যেতে থাকে। সাধারণত কি দেখা যায়, সাধারণত যে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি টপিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরের টপিক লেভেলে সঞ্চয়িত হতে পারে, বাকি 90% কিন্তু তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত করে এবং আংশিকভাবে অব্যবহৃতই থাকে। তাহলে কিন্তু এই যে একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলের শক্তিটি যাচ্ছে, তাহলে এখানে যদি 100 থাকে তার মাত্র 10% এখানে হবে, মানে এখানে হবে হচ্ছে মাত্র 10%, এর 10% হবে এখানে, মানে হবে এখানে 1% শক্তি সঞ্চয়। এভাবেই কিন্তু ক্রমাগতভাবে শক্তিটি ধীরে ধীরে কমে যাচ্ছে। মাত্র 10% শক্তি হচ্ছে পরবর্তী যে টপিক লেভেল গুলো আছে সেখানে যেতে পারে, বাকি 90%ই কিন্তু তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয়ে যায় অথবা আংশিকভাবে অব্যবহৃত অবস্থায় থাকে। এখন যদি একটু সুন্দর মতো ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দিই, তাহলে দেখো কি হচ্ছে, এই ঘাস থেকে শক্তি কমে গিয়ে কিন্তু ঘাসফড়িংয়ের কাছে যাচ্ছে। এই ঘাসফড়িং যতটুকু শক্তি আছে তার থেকে কিছু শক্তি তাপ হিসেবে বাইরে বেরিয়ে যাচ্ছে বা অব্যবহৃত থাকতেছে, তার থেকে শক্তি ক্ষয় হয়ে কিন্তু এখানে ব্যাঙের কাছে শক্তি যাচ্ছে। ব্যাঙের কাছ থেকে কিছু শক্তি তাপ হিসেবে বেরিয়ে গিয়ে শক্তি যাচ্ছে হচ্ছে সাপের কাছে, সাপ থেকে কিছু শক্তি চলে গিয়ে যাচ্ছে হচ্ছে ঈগলের কাছে। তাহলে এভাবেই কিন্তু ক্রমাগতভাবে এই যে প্রত্যেকটি যে টপিক লেভেল আছে এখানে কিন্তু শক্তি কমে যাচ্ছে। মাত্র 10%ই উপরে যে টপিক লেভেল গুলো আছে, মানে ঘাস থেকে ঘাস ফড়িং থেকে ব্যাঙে, ব্যাঙ থেকে সাপে, সাপ থেকে ঈগলে, মাত্র 10% করে প্রত্যেকটি টপিক লেভেলে এনার্জি সঞ্চয়িত হচ্ছে, বাকি 90%ই কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। আরেকবার যদি বলি, এখানে যদি 100 থাকে এখানে শক্তি পাবে সে কতটুকু, 10%। যদি ওর 10% থাকে ও পাবে হচ্ছে 1%, ও 1% পাইলে ও পাবে কত, 0.1%। এভাবেই কিন্তু শক্তিটি সঞ্চয়িত হচ্ছে নেক্সট টপিক লেভেলে। আশা করি তোমরা টপিক লেভেলের মধ্যে যে শক্তির সম্পর্ক তা বুঝতে পেরেছো। এবার আমরা কথা বলবো হচ্ছে শক্তি পিরামিডের যে ধারণা তা সম্পর্কে। এখন দেখো, এই যে আমরা সমতল ভূমির কথা বলছি, এই সমতল ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ ক্রমশই সরু, তাকে আমরা কি বলি, তাকে কিন্তু আমরা বলি হচ্ছে পিরামিড। যদি আমি এখানে তোমাদের একটা ছবি এঁকে দিই, এই যে ধরো একটা পিরামিড এখানে আমি আঁকলাম, এই যে দেখো এটা কিন্তু একটা ত্রিমাত্রিক এবং দেখো একদম উপরে যে দিক এটা কিন্তু সরু হয়ে গেছে, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি, পিরামিড বলতেছি। কোনো একটি বাস্তুতন্ত্রের টপিক লেভেল গঠনে একটি পিরামিডের আকারে দেখানো হয়। পিরামিডের আকারে দেখানো হয় কেন, কারণ যদি এই পিরামিডটাকে আমরা কয়েকটা অংশে ভাগ করি, দেখো এখানে যদি আমি কয়েকটা অংশে ভাগ করি তাহলে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, এরকম আসলে কি হচ্ছে, এরকম আসলে দেখানো যায় এই যে খাদ্য শিকলের যুক্তি প্রতিটি পুষ্টি স্তরের শক্তি যে সঞ্চয় এবং স্থানান্তর বিন্যাসকে ছকে শক্তি পিরামিড বলে। এই যে একটা ছক হিসেবে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম, এটাকে কিন্তু একটা শক্তি পিরামিড বলে। এখন পিরামিডের একদম সবার নিচে যে স্তর, এই যে সবচেয়ে বড় যেই লম্বা যে স্তর, এটাকে আমরা কি বলি, একে আমরা বলি হচ্ছে উৎপাদক স্তর, এবং এখানে কিন্তু শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, কারণ তারা কিন্তু ডিরেক্টলি সূর্য থেকে শক্তিটি নেয়। এবং তারপর কি হয়, তারপরে ক্রমাগত উপরের যেই স্তরগুলো থাকে তা কিন্তু ক্রমাগতভাবে ছোট হতে থাকে, এবং উপরের টপিক লেভেলের জীব কিন্তু নিচের যে টপিক লেভেলের জীবগুলো আছে এদের জীবগুলোর চেয়ে শাসন এবং অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে শক্তি তাপ হিসাবে হারায়। তাহলে কি হচ্ছে, দেখো এই যে এখানে একদম নিচে যদি উৎপাদক হয় তার উপর যদি তৃণভোজী হয়, এই উদ্ভিদ থেকে তৃণভোজী যাওয়ার সময় কিন্তু কিছুটা শক্তি কি হিসাবে হারাবে, তাপ হিসাবে হারাবে। তারপর এটা যদি তৃণভোজী হয় তার উপরটা যদি মাংসাশী হয়, এই মাংসাশী স্তর কিন্তু এই তৃণভোজীর থেকে শক্তি যাওয়ার সময় কিছুটা শক্তি তাপ হিসাবে হারাবে। এই তাপ হিসাবে হারায় কি করতে, এই তাপ হিসাবে শক্তিটা হারায় কেন, তাদের শাসনের কাজে বা অন্যান্য যে কাজ আছে এসব কাজের সমন্বয়ে কিন্তু তাপ হিসাবে এই শক্তিটিকে হারায়। এর জন্য কিন্তু উৎপাদক থেকে পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক কিন্তু সবার উপরে থাকে, মানে এর জন্য কিন্তু উৎপাদক থাকে কোথায়, উৎপাদক থাকে হচ্ছে এই যে পিরামিডটি আছে পিরামিডটির ভূমিতে, এবং সর্বোচ্চ যে খাদক সে থাকে হচ্ছে একদম এই যে চূড়া যে আছে এই চূড়ায়। তবে এভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা হয় যে উৎপাদক হচ্ছে একদম নিচে, তার উপরে তৃণভোজী, তার উপর মাংসাশী, তার উপর একদম সর্বোচ্চ যে খাদক সে। তবে এখানে একটা মজার জিনিস আছে, মজার জিনিস হচ্ছে এই খাদ্য শৃঙ্খল যেন সীমিত থাকে, তাই কিন্তু এই যে শক্তির পিরামিড আছে এই শক্তির পিরামিডের প্রভাবটা বর্ণনা করা হয়। কিভাবে, এই যে শক্তি আছে এই শক্তির প্রভাব কিন্তু সব সময়
একমুখী, মানে তারা একদিকে ফ্লো করে, মানে হচ্ছে একদম নিচ থেকে এই যে উপরে সূর্য থেকে শক্তি নেয় হচ্ছে উৎপাদক, উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজীতে, তৃণভোজী থেকে মাংসাশীতে, তারপর একদম শেষে বিয়োজকে, বিয়োজক থেকে কিন্তু আবার শক্তি কই আসে, আসে হচ্ছে উৎপাদকে। তাহলে কিন্তু একটা ডিরেকশন ফলো করতেছে, মানে একমুখী। এখন এই শক্তি প্রবাহকে কিন্তু কখনোই বিপরীতমুখী করা যায় না, মানে তুমি কখনোই দেখবা না যে মাংসাশীকে তৃণভোজী খাচ্ছে তাদের জীবন ধারণ করার জন্য, মানে উল্টা কখনোই হবে না, তারা একদিকেই বা এক ডিরেকশনে যেভাবে চলছে সেভাবেই চলবে। এবং প্রতিটি ধাপে প্রায় 90% ভাগ্য শক্তি তা কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায়। এবং তারপর কি হয়, এই যে শক্তি ক্রমবর্ধমান ক্ষয়ে কিন্তু এই যে খাদ্য শৃঙ্খলের আকার 4 কিংবা 5 ধাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। তাই দেখো আমরা এখানে কয়টা স্তর দেখিয়েছি, 1টি 2টি 3টি 4টি, এখানে কিন্তু 4টির বেশি আমরা যেতে পাইনি, কারণ যে শক্তিটি আছে তা কিন্তু এই 4টি স্তরের বাইরে আর যেতে পারছে না। এভাবেই দেখা যায় যেহেতু প্রত্যেকটা ধাপে যাওয়ার সময় তারা 90% করে তাদের এনার্জি হারিয়ে ফেলছে বা শক্তি হারিয়ে ফেলছে, তাই কিন্তু এই খাদ্য শৃঙ্খলগুলোকে বেশি বড় করা যায় না, তাদেরকে অবশ্যই 4 কিংবা 5 ধাপের মধ্যে সীমিত হয়ে যেতে হয়, কারণ শক্তিটি শেষ হয়ে যায়। এবং এই খাদ্য শৃঙ্খল যত দীর্ঘ হবে, ঊর্ধ্বতম যে ট্রপিক লেভেল তার কাছে কিন্তু শক্তির পরিমাণ ততই কমতে থাকবে। কারণ একদম স্টার্টে যদি 100 থাকে, তারপরে ধাপ যদি 10 পায়, তারপরে ধাপ যদি 1% পায়, তারপরে ধাপ যদি 0.1% পায়, 0.1 থেকে আরো সামনে গেলে সে আর কি শক্তি পাবে, তার তো শক্তি অনেক কমে যাবে। এর জন্য দেখা যায় এক পর্যায়ে এসে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না। তবে তোমাদেরকে যদি আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরো প্রথমে ছিল হচ্ছে 100 শক্তি, মানে 100%। এর থেকে এর পরের ধাপে যখন গেছে তখন আসছে হচ্ছে 10%, কারণ 90% হচ্ছে কমে যায়। 10% থেকে পরের ধাপে হয়েছে মাত্র 1%, 1% থেকে পরের ধাপে হচ্ছে মাত্র 0.1%। তাহলে দেখো শক্তি কিন্তু ক্রমাগতভাবে কমে যাচ্ছে প্রত্যেকটি ধাপে যাওয়ার সময়। এখন 1% থেকে আরো যখন সামনে যাবে তার মধ্যে তো আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না, অনেক পরিমাণে শক্তি কমে যাবে। তাই দেখা যায় যে হচ্ছে ধীরে ধীরে যত তোমার টপিক লেভেল বাড়বে ততই কিন্তু তোমার শক্তির অপচয়টা বেশি হবে এবং শক্তি কমে যাবে। তাই কিন্তু এই যে খাদ্য শৃঙ্খল আছে বা খাদ্য শিকড় আছে, তারা কিন্তু 4 থেকে 5 ধাপের মধ্যে সীমাবদ্ধিত হয়ে যায়, কারণ হচ্ছে আর শক্তি থাকে না যে তারা সামনের স্তরে তা বিন্যস্ত করতে পারবে। তাহলে যদি আমরা এই ছবিটির মাধ্যমে একটু দেখে নিই, একদম নিচে দেখো এখানে কিন্তু একটা পুকুরের ছবি এখন আমরা দেখবো, মানে পুকুরের মধ্যে যে খাদ্য শৃঙ্খল তার ছবি ট্রপিক লেভেল হিসাবে। প্রথম যে টপিক লেভেল, এখানে কি আছে দেখো, এখানে দেখো ফাইটোপ্লাঙ্কটন আছে, মানে যেগুলো যেগুলো খেয়ে হচ্ছে কারা বাঁচে, এর উপরে যে জুওপ্লাঙ্কটন আছে তারা বাঁচে। দেখো নিচেরটা কিন্তু বড়, ওর থেকে কিন্তু খেয়ে বাঁচতেছে হচ্ছে ওরা, মানে জুওপ্লাঙ্কটনটা, ছোট মাছটা, ওদের থেকে কিন্তু এনার্জি ওদের কাছে যাচ্ছে। ওদের পরে যে টপিক লেভেল তা হচ্ছে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী যে মাছগুলো আছে সেই মাছগুলা, একদম উপরে হচ্ছে এই যে মাংসাশী প্রাণী। এখন দেখো প্রথমটা হচ্ছে প্রথম টপিক লেভেল, মানে হচ্ছে যারা হচ্ছে উৎপাদক। তারপরে আসে হচ্ছে দ্বিতীয় টপিক লেভেল, এটা হচ্ছে জুওপ্লাঙ্কটন। তারপর আসে হচ্ছে তৃতীয় টপিক লেভেল, তারা হচ্ছে এই যে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী যে মাছরা। তারপর এই মাছদেরকে ভক্ষণকারী মাংসাশী প্রাণী হচ্ছে চতুর্থ টপিক লেভেল। এখন দেখো এনার্জি কি পরিমাণে কমে, ওর কাছে যদি 100% এনার্জি থেকে থাকে, যখন সে জুওপ্লাঙ্কটনে যাবে তখন কিন্তু তার 90% যে এনার্জি আছে, আমি এখানে লিখে দিচ্ছি, 90% এনার্জি কিন্তু লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর ওর এই যে জুওপ্লাঙ্কটন থেকে যখন এই যে তৃতীয় টপিক লেভেলে যাবে, ওর কিন্তু দেখো 10 থেকে 1 হয়ে গেছে, মানে হচ্ছে ওরও কিন্তু 90% যে এনার্জি আছে, 90% এনার্জি লস হয়ে গেছে। তাহলে ও এনার্জি পাস করছে কতটুকু, মাত্র 10%। আবার যখন এই যে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী প্রাণী মানে তৃতীয় টপিক লেভেল থেকে যখন একদম সবার শেষের টপিক লেভেলে যাবে, মানে চতুর্থ টপিক লেভেলে মাংসাশী প্রাণীতে দেখো 1 থেকে হয়ে গেছে হচ্ছে 0.1, এখানেও কিন্তু লস হয়েছে কত, লস হয়েছে 90% এনার্জি। তাহলে পাস হচ্ছে কত, পাস হচ্ছে মাত্র 10% এনার্জি। তাহলে হচ্ছে পার যে টপিক লেভেল আছে সেখানে এনার্জি পাস হচ্ছে কিন্তু মাত্র 10%, আর বাকি 90% কিন্তু দেখো প্রত্যেকটা টপিক লেভেলে যেতে যেতে লস হয়ে যাচ্ছে। 1 নাম্বার টপিক লেভেল থেকে 2 নাম্বারে যেতে গিয়ে 90% লস হয়ে গেছে 10। 2 নাম্বার জুওপ্লাঙ্কটন যেই টপিক লেভেলটা ছিল, এখান থেকে এই যে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী তৃতীয় টপিক লেভেলে যেতে গিয়ে 90% লস হয়ে গেছে 1। এই একের এখানে যে 1% যে এনার্জি ওদের আছে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী যে মাছগুলো, এই তৃতীয় থেকে যখন চতুর্থ টপিক লেভেলে গেছে তখন হয়ে গেছে 0.1, 90% এনার্জি লস হয়ে, মানে মাত্র 10% করে এনার্জি হচ্ছে প্রত্যেকটা টপিক লেভেলে সেভ হচ্ছে, তারপরে কিন্তু আর থাকতেছে না। তাহলে দেখো প্রত্যেকটা টপিক লেভেলে যেতে যেতে কিন্তু এনার্জি ক্ষয় হচ্ছে। ক্ষয় হয় কেন, তাদের শাসনের জন্য এবং অন্যান্য যেসব কাজ আছে তার জন্য। ক্ষয় হয় কি রূপে, ক্ষয় হয় হচ্ছে তাপ রূপে, আমি এখানে লিখে দিচ্ছি, তাপ রূপে হচ্ছে এই এনার্জি গুলো ক্ষয় হচ্ছে।
তবে আশা করি তোমরা এই যে শক্তির পিরামিড আছে, শক্তির পিরামিডটি সম্পর্কে সুন্দর মতো বুঝে গিয়েছো। আরেকবার তোমাদেরকে বলে দিই, এই যে পিরামিডটি আছে, এই পিরামিডটি হচ্ছে ত্রিকোণ আকৃতির এবং সবার নিচে দেখানো হয় হচ্ছে উৎপাদক, যাদের মধ্যে শক্তির সংখ্যা সবচেয়ে বেশি। সূর্য যে কিনা শক্তির উৎস, তার থেকে শক্তি নিয়ে তারা তাদের খাদ্য তৈরি করে, তাই তাদের মধ্যে কিন্তু শক্তি সবচেয়ে বেশি, সেটা আমরা ধরলাম 100%। তারপর এই ফাইটোপ্লাঙ্কটন থেকে গ্রহণ করা হচ্ছে জুওপ্লাঙ্কটন, যারা হচ্ছে দ্বিতীয় ট্রপিক লেভেলের প্রাণী। এদের মধ্যে শক্তি কিন্তু দেখো 90% লস হয়ে যায় হচ্ছে 10%। তারপর এই জুওপ্লাঙ্কটনকে ভক্ষণ করে হচ্ছে জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী মাছ, যারা তৃতীয় ট্রপিক লেভেল, তাদের কাছে কিন্তু 90% এনার্জি লস হয়ে যায় হচ্ছে মাত্র 1% এনার্জি। সবার শেষে একদম চতুর্থ ট্রপিক লেভেলে যারা আছে মাংসাশী প্রাণী, তারা কি করে, তারা হচ্ছে গ্রহণ করে হচ্ছে ওদেরকে। গ্রহণ করার ফলে হচ্ছে তাদের কাছে আরো 90% এনার্জি কমে গিয়ে যায় মাত্র 0.1% এনার্জি। তাহলে কিন্তু দেখো ক্রমাগত ভাবে এনার্জি লস হতে হতে 1 থেকে 0.1 চলে গেছে, একদম উপরে যেতে যেতে। তাহলে কিন্তু আমরা সুন্দর মতো দেখলাম যে শক্তির যে পিরামিড আছে তা কিন্তু ক্রমান্বয়ে তার উপরের লেভেলে যেতে যেতে হারিয়ে যেতে যেতে একটা পর্যায়ে আসে যখন সে আর ফার্দার যেতে পারে না। তাই দেখা যায় এই যে পিরামিডগুলো আছে, পিরামিডটি 4টি বা 5টি যে স্তর, তার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আশা করি তোমরা শক্তির পিরামিডের যে ধারণা সেটা সম্পর্কে পুরোপুরিভাবে ক্লিয়ার, এবং এখানে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তবে এই শক্তির পিরামিড নিয়ে আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের আজকের যে পড়াটা ছিল তা সম্পর্কে আমরা জেনে নিয়েছি। আশা করি আজকের সবগুলো টপিক তোমাদের কাছে খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে, এবং তোমরা চেষ্টা করবে আজকে বইয়ের সাথে মিলিয়ে ব্যাপারটা পড়ে নেওয়ার, তাহলে দেখবে তোমাদের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদেরকে এখানে যেভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা অলওয়েজ অ্যান্সার করতে পারবে। তাহলে তোমরা আজকেই ব্যাপারটা পড়ে নিবে, এই আশা ব্যক্ত করেই কিন্তু আমি আজকের যে লেকচার তা এখানে শেষ করছি। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে।